হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বি ইতিহাস অনার্সে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 13 পেপারটি রয়েছে আধুনিক যুগের ভারত বা আধুনিক ভারতের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ টিকা প্রশ্ন তেলেঙ্গানা আন্দোলন বা তেলেঙ্গানার কৃষক বিদ্রোহ, এই প্রশ্নটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আলোচনা শেষে এর উত্তরটিও তোমাদেরকে আমি প্রোভাইড করব। এই পেপারের অন্যান্য গুরুত্বপূর্ণ যেসব প্রশ্নগুলো রয়েছে টিকা প্রশ্ন, সেগুলো আমি ইতিপূর্বে আমার চ্যানেলে আপলোড করেছি। এছাড়া তোমাদের যে 4টি পেপার রয়েছে সেই 4টি পেপারের তার সিলেবাস কি আছে তার ডিটেলসে ব্যাখ্যা সহ এবং প্রতিটা পেপারের সাজেশন আমি ইতিপূর্বে আমার চ্যানেলে আপলোড করেছি। তাই তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবে, এতে তোমাদের অনেক উপকারী হবে। সেই ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাই তোমরা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকে আমার পাশে থাকবে, আমাকে উৎসাহিত করবে, এবং তাহলে আমি নিত্য নতুন এরকম তোমাদের ক্লাস রিলেটেড ভিডিও আমি এরকম একের পর এক নিয়ে আসবো তোমাদের সামনে। আর তোমরা আমার চ্যানেলকে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে এবং তোমাদের গুরুত্বপূর্ণ মতামত নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসে আলোচনা হবে তেলেঙ্গানা আন্দোলন। এখন যদিও তেলেঙ্গানা একটি আলাদা রাজ্য পরিণত হয়েছে, কিন্তু এই যে আন্দোলনটা শুরু হয় অনেক আগে, স্বাধীনতার আগে প্রায় 1946 সাল থেকে কিন্তু এই তেলেঙ্গানা মুভমেন্টটা চলে, এবং সেটা অনেক পরে, মানে এখান থেকে 5-10 বছর আগেই কিন্তু এই তেলেঙ্গানা বলে একটা আলাদা রাজ্য তৈরি হয়েছে। যাই হোক, সেই ইতিহাস আলাদা। আমাদের মূল বিষয় হচ্ছে যে তেলেঙ্গানা আন্দোলনটি যখন হয় তখন কিভাবে তেলেঙ্গানা আন্দোলনটা গঠিত হলো এবং এর বৈশিষ্ট্য কি, এখানে কারা অংশগ্রহণ করেছিল, কাদের বিরুদ্ধে আন্দোলনটা হয়েছিল, ইত্যাদি ইত্যাদি। তা দেখো, তেলেঙ্গানা আন্দোলন হয়েছিল অ্যাকচুয়ালি হায়দ্রাবাদের যে শাসক ছিলেন নিজাম, সেই নিজামের অপশাসন এবং সেখানকার যে জোতদার জমিদারদের যে কৃষকদের উপরে তারা যে উৎপীড়ন করতেন, সেই উৎপীড়নের বিরুদ্ধে যে গণসংগ্রাম গড়ে উঠেছিল তার নাম তেলেঙ্গানা আন্দোলন। এখন এই তেলেঙ্গানা আন্দোলনে মানে তেলেগু ভাষাভাষী অঞ্চলেই এই আন্দোলনটা হয় এবং প্রায় 16 লক্ষ বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে কিন্তু এই আন্দোলনটা ছড়িয়ে পড়েছিল এবং এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল প্রায় 30 লক্ষ কৃষক। প্রায় 3000 গ্রামের 30 লক্ষ কৃষক কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করে এবং এই আন্দোলন 1946-এর জুলাই মাসে শুরু হয় এবং টানা প্রায় 5 বছর চলে। মানে 1951 সালে গিয়ে এই আন্দোলনটি দমন হয়। দমন ঠিক না হলেও এই আন্দোলনটা থেমে যায়, কারণ আন্দোলনের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য কিন্তু পূরণ হয়। মানে এটি ছিল একটি সফল কৃষক আন্দোলন এবং এই আন্দোলন এতটাই মানে গণচরিত্র ধারণ করেছিল যে এটাকে একটা গণ বিপ্লবেরও আখ্যা কিন্তু দেওয়া হয়। তো এই বিষয়টা নিয়ে আমাদের এই ভূমিকাতে প্রথমে লিখতে হবে এবং ভূমিকায় এটাও উল্লেখ করতে হবে যে সুপ্রকাশ রায় বলছেন যে তেলেঙ্গানা আন্দোলন একই সাথে ছিল যেমন কৃষকদের জমি রক্ষার আন্দোলন, পাশাপাশি ছিল একটি গণতান্ত্রিক আন্দোলন। তাই এই বিষয়গুলো নিয়ে প্রথমে আমাদের ভূমিকাতে আলোচনা করতে হবে। এর পরের যে পয়েন্ট আলোচনা করব সেটা দেখো তেলেঙ্গানার পরিচয়। তেলেঙ্গানা জায়গাটা কোথায়? তেলেঙ্গানা জায়গা দেখো, তেলেঙ্গানা অঞ্চলটি কিন্তু ইংল্যান্ডের থেকেও বড় এবং দক্ষিণ ভারতে প্রায় 8টি তেলুগু ভাষী অঞ্চল নিয়ে এই তেলেঙ্গানা অঞ্চলটি কিন্তু গঠিত ছিল। সেই 8টি জেলার নামটা কি দেখে নেবো আমরা একবার। 8টি তেলুগু ভাষী অঞ্চল, যেমন ওয়ারাঙ্গল, হায়দ্রাবাদ, নালগোন্ডা, এই নালগোন্ডাই প্রথম বিদ্রোহটা শুরু হয়, এবং মেহবুবনগর, নিজামাবাদ, করিমনগর ও আদিলাবাদ। মানে এখানে প্রায় 3000 গ্রাম আছে। এই 8টা ডিস্ট্রিক্টে প্রায় 3000 গ্রামের 30 লক্ষ কৃষক এই আন্দোলনে কিন্তু ঝাঁপিয়ে পড়ে এবং এই অঞ্চলে প্রায় 1 কোটি এই তেলুগু ভাষী কৃষকেরা বাস করতেন এবং এই সমগ্র অঞ্চলটি ছিল হায়দ্রাবাদের যে নিজাম, সেই নিজামের অধীনে নিজামের জমিদারি ছিল এটা, এবং নিজাম তার প্রায় 1.5 কোটি বিঘা জমি ছিল এখানে, নিজস্ব জমি। এই জমিগুলোতে তিনি সামন্ততান্ত্রিক, মধ্যযুগীয় যে সামন্ততন্ত্র, সেই সামন্ততান্ত্রিক ধাঁচে তিনি এখানে শাসন পরিচালনা করতেন এবং তার গুন্ডা বাহিনী ছিল, তার লেঠেল বাহিনী ছিল। সেই লেঠেল বাহিনী দিয়ে এই সব কৃষকদের উপরে তিনি অত্যাচার শোষণ করতেন এবং এই কৃষকেরা এই নিজামের এই জমিতে তারা কিন্তু ভাগ চাষি হিসেবে কাজ করতেন। নিজাম তার এই জমিদারি থেকে প্রায় 5 কোটি টাকা বছরে কিন্তু ইনকাম করতেন, মানে আয় করতেন। তো যাই হোক, একটা সময় বিদ্রোহ শুরু হয় এবং বিদ্রোহীরা নিজামের অধীনে যেসব জমিদার যোদ্ধারা ছিল তাদের কাছ থেকে প্রায় 1 কোটি 30 লক্ষ বিঘা জমি কিন্তু মুক্ত করেছিল। তো এই ছিল তেলেঙ্গানার একটি সংক্ষিপ্ত পরিচয়।
হ্যাঁ, যেখানে এই 8টি ডিস্ট্রিক্টের উপরে কটা গ্রাম, কতগুলো চাষি এখানে অংশগ্রহণ করছে, সেই বিষয়টা এখানে উল্লেখ করতে হবে। এর পরের পয়েন্ট দেখো, কৃষক শ্রেণীর দুর্দশা। কৃষক শ্রেণীর দুর্দশার জন্যই তো আন্দোলনটা করে। কেন তাদের এই দুর্দশা হয়েছিল? কারণ প্রথম কারণ যেটা, তাদের কোনো জমি ছিল না, তারা ভাগ চাষি হিসাবে নিজেদের জমিতে চাষ করতো, ফলে জোতদার জমিদার যারা ছিল তারা এদের উপরে অত্যাচার করত, শোষণ করত, এবং সেই শোষণটা ছিল বেআইনি শোষণ। এছাড়া এই কৃষকদের, দরিদ্র কৃষকদের বাসস্থান কিন্তু সেইভাবে ছিল না, মানে এক চিলতে একটা ঘর বাঁধতে গেলেও তাকে ওই জমিদার জোতদারের কাছ থেকে কিন্তু অনুমতি নিতে হতো। এছাড়া এই কৃষকদের মানে এতটাই দরিদ্র ছিল এরা যে এদের শরীর ঢাকার মতো কিন্তু পোশাক ছিল না। তা বিভিন্ন কারণে এদের উপরে অত্যাচার চালাতেন এই নিজামের নেতৃত্বাধীন তার এই জোতদার জমিদার লেঠেল বাহিনীরা। হ্যাঁ, এর বিরুদ্ধেই কৃষকরা কিন্তু এই প্রতিবাদ বা আন্দোলনের পথে এগোয়। তাই এর পরের পয়েন্ট দেখো, বিদ্রোহের সূচনা। বিদ্রোহটি কবে সূচনা হচ্ছে? বিদ্রোহটি হচ্ছে এই যে 8টি জেলার কথা বললাম, তার মধ্যে নালগোন্ডার জলগাঁও গ্রামে 1946-এর 4 জুলাই প্রথমে এই আন্দোলন শুরু হচ্ছে। কমিউনিস্ট পার্টির একজন সদস্য ছিলেন রেড্ডি কামারাইয়া। তিনি নিহত হন। সেই স্থানীয় যে জমিদার ছিলেন, সেই জমিদারের যে গুন্ডা বাহিনী, সেই গুন্ডা বাহিনীর হাতে কিন্তু নিহত হন। এবং এই কেন নিহত হন? কারণ এই রড্ডি কুমারাইয়া তিনি একজন কৃষকের এক চিলতে জমি তাকে রক্ষা করেছিলেন, সেই জমিটাকে রক্ষা করেছিলেন। কারণ ওই জমিটা ওই কৃষক কিন্তু দখল করে নিতে চাইছিলেন। ওই জমিটা ওই জমিদার, মানে যে জমিদারের অধীনে এই অঞ্চল, সেই জমিদার রামচন্দ্র রেড্ডি। রামচন্দ্র রেড্ডি ওই কৃষকের জমিটা দখল করে নিতে চাইছিল। এর বিরুদ্ধে এই ডড্ডি কুমারাইয়া প্রতিবাদ করেন, যার জন্য এই রামচন্দ্র রেড্ডি, জমিদার রামচন্দ্র রেড্ডির যে লেঠেল বাহিনী, সেই লেঠেল বাহিনীর হাতে নিহত হন এই ডড্ডি কুমারাইয়া। এর ফলে এই কৃষক শ্রেণীর মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে, এবং এই খবর বা এই বিদ্রোহের আগুন পার্শ্ববর্তী যে খাম্মাম এবং ওয়ারাঙ্গল, এই যে দুটো ডিস্ট্রিক্ট আছে, বরঙ্গল এবং খাম্মাম, এই বরঙ্গল এবং খাম্মাম জেলায় ছড়িয়ে পড়ে, এবং সেখানেও কিন্তু বিদ্রোহের আগুন জ্বলে ওঠে। অন্ধ্র মহাসভা বলে যে দলটি ছিল এবং কমিউনিস্ট পার্টি, এই দুই মহাসভার নেতৃত্বে এই আন্দোলন প্রসার লাভ করে। তারা এই আন্দোলনের নেতৃত্ব দেয়, এবং এই আন্দোলনকারীদের দাবি ছিল যে বেআইনি খাজনা বন্ধ করতে হবে, বেআইনি যে বেগার খাটা, সেই বেগার খাটাটাকেও কিন্তু বন্ধ করতে হবে। কারণ এই ভাগ চাষীদের বেগার খাটতে হতো, তারা করভারে জর্জরিত হলে তখন তাদের বেগার খাটতে হতো জমিদারদের জমিতে। তাই বেগার খাটা এবং বেআইনি খাজনার প্রতিবাদে এই অন্ধ্র মহাসভা এবং কমিউনিস্ট পার্টি তারা বিদ্রোহটার সূচনা করে। এরপরে দেখো, এই এখানে বিদ্রোহে অংশগ্রহণকারী কারা অংশগ্রহণ করছে বিদ্রোহে, সেটা হচ্ছে প্রথমে ক্ষেত মজুর এবং যেটা দিন মজুর, তারাই কিন্তু এই আন্দোলনের প্রধান চালিকা শক্তি ছিল। তারা গেরিলা পদ্ধতিতে তীর, ধনুক, বল্লম, গুলতি এগুলো নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। এরপরে ছিল মাঝারি কৃষক। মাঝারি কৃষকরা কিন্তু নানাভাবে এই মানে ক্ষেত মজুর বা দরিদ্র কৃষকদেরকে এই বিদ্রোহে সাহায্য করেছিল। তারা তাদের খাদ্য, বাসস্থান এগুলোকে তারা সরবরাহ করতো। এবং আন্দোলন যখন গেরিলা পদ্ধতিতে যখন হিংসাত্মক হয়ে ওঠে, যখন একটা বিপ্লবের আকার ধারণ করে, চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়, তখন যারা ধনী কৃষক, যাদের হাতে প্রায় 40-50 বিঘা করে জমি ছিল, তারাও কিন্তু এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। আরেকটি অংশ এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে, সেটি হচ্ছে ছাত্র সমাজ। বিশ্বের কাছে এই ছাত্র সমাজ একটা দৃষ্টান্ত খাড়া করেছিল যে কৃষক শ্রেণীর আন্দোলনে ছাত্র সমাজও কিন্তু এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে। বিশেষ করে হায়দ্রাবাদের যে ছাত্র সমাজ, তারা এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এবং তারা তাদের সাহস বীরত্ব দিয়ে তারা প্রমাণ করে যে তারাও কোনো কিছুতে কিন্তু পিছিয়ে নেই। তো এই আন্দোলনের গুরুত্বটা কি? এই আন্দোলন ছিল ভারতবর্ষের প্রথম একটি সশস্ত্র কৃষক অভ্যুত্থান, এবং এই আন্দোলনের মধ্য দিয়ে একটি গণচরিত্র আন্দোলনের প্রকাশ পায়। এবং এই আন্দোলনের ভিতর দিয়ে যে কৃষক শ্রেণীর যে ঐক্য, বিভিন্ন শ্রেণীর কৃষক তো একজোট হয়েছিল, তাহলে কৃষক শ্রেণীর মধ্যে একটা যে ঐক্য আছে, সেই ঐক্যটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছিল। এবং এই আন্দোলন ছিল পাশাপাশি কৃষকদের মুক্তির একটি সংগ্রাম, এটাই ছিল এর গুরুত্ব। এরপরে দেখো বিদ্রোহ দমন।
তা বিদ্রোহ দমন, হায়দ্রাবাদের নিজাম কিন্তু বিদ্রোহ দমন করতে পারেননি। জওহরলাল নেহরু এবং সর্দার বল্লভভাই প্যাটেলের নির্দেশে তখন যে ভারতের সেনাপ্রধান ছিলেন জয়ন্তনাথ চৌধুরী, তিনি তার সেনাবাহিনী নিয়ে গিয়ে 1948 13 সেপ্টেম্বর হায়দ্রাবাদে যান এবং হায়দ্রাবাদকে নিজামের শাসন থেকে মুক্ত করেন এবং 1950 26 জানুয়ারি এই হায়দ্রাবাদ ভারত ইউনিয়নে যোগদান করে। পাশাপাশি 1951 গিয়ে এই আন্দোলনটা থেমে যায়। এই বিষয়টাকে কিন্তু উল্লেখ করতে হবে। সুনীল সেন বলছেন যে এই তেলেঙ্গানা আন্দোলনের যে বিজয়, সেই বিজয়টা কিন্তু স্বীকার্য, অবশ্যই স্বীকার করতে হয়, কারণ এই তেলেঙ্গানা আন্দোলনের মধ্য দিয়ে নিজামের যে অপশাসন তার অবসান ঘটে, সামন্ততান্ত্রিক যে শাসন তার অবসান ঘটে এবং তেলেঙ্গানা যে কৃষকদের অভ্যুত্থান সেটি সাফল্য মণ্ডিত হয়। এই বিষয়টা উল্লেখ করতে হবে। এরপর দেখো মূল্যায়ন। তা মূল্যায়ন হচ্ছে এই যে ভারতবর্ষের গণসংগ্রামের ইতিহাসে তেলেঙ্গানা আন্দোলন একটি স্মরণীয় অধ্যায়। হ্যাঁ, এবং ভারতবর্ষে যে গণতান্ত্রিক বিপ্লব, সেই বিপ্লবের যে পথ চলা, সেই গণতান্ত্রিক বিপ্লবের পথ চলা কিন্তু এই তেলেঙ্গানা আন্দোলনের ভিতর দিয়ে হয়েছিল, এটা কিন্তু উল্লেখ করতে হবে। এবং তেলেঙ্গানা আন্দোলন মানে আজকের দিনে পর্যন্ত আকাশে যেমন ধ্রুব তারা জ্বলছে, ঠিক সেরকম কিন্তু কৃষক সংগ্রামের ইতিহাসে ভারতবর্ষে এই তেলেঙ্গানা আন্দোলন ধ্রুব তারার মতো জল করে রয়েছে। এবং শেষে আমরা সুপ্রকাশ রায়ের একটা উক্তি দিয়ে আমরা আলোচনা শেষ করব। তিনি বলছেন, সুপ্রকাশ রায়, যে ভারতবর্ষে যে আজকে জনগণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে তার প্রথম সোপান বা প্রথম শুরুটা হয়েছিল কিন্তু এই তেলেঙ্গানা আন্দোলনের ভিতর দিয়ে। তাই এই তেলেঙ্গানা আন্দোলনের এই নোটসটি আলোচনা করলে প্রথমে ভূমিকা, পরে তেলেঙ্গানার যে পরিচয় বা কৃষক শ্রেণীর যে দুর্দশা, বিদ্রোহটা কিভাবে সূচনা হচ্ছে, বিদ্রোহে অংশগ্রহণকারী কারা, বিদ্রোহের গুরুত্ব, বিদ্রোহের দমন কিভাবে হচ্ছে এবং শেষে মূল্যায়ন দিয়ে এর উত্তরটি শেষ করতে হবে। তো এই ছিল এর সংক্ষিপ্ত পরিচয়। এই উত্তরটি নিয়ে এবার আমি অন স্ক্রিনে আলোচনা করব। বিএ হিস্ট্রি অনার্স 6 সেমিস্টার সিসি 13। প্রশ্ন, তেলেঙ্গানা আন্দোলন। প্রশ্নমান 5। উত্তর, হায়দ্রাবাদের শাসক নিজাম ও সেখানকার জোরদার ও জমিদারদের এক কৃষক নিগ্রহের প্রতিবাদে যে গণসংগ্রাম গড়ে উঠেছিল তা তেলেঙ্গানা বিপ্লব নামে পরিচিত। স্বাধীনতার প্রাককালে 1946 জুলাই শুরু হওয়া এই আন্দোলন চলেছিল টানা প্রায় 5 বছর। 1951 অক্টোবর 16,000 বর্গমাইল এলাকা জুড়ে প্রায় 3,000 গ্রামের 30 লক্ষ কৃষক এই গেরিলা সংগ্রামে যোগ দিয়ে একে প্রকৃত অর্থে এক গণবিপ্লবের রূপ দিয়েছিল। সুপ্রকাশ রায়ের মতে তেলেঙ্গানার সংগ্রাম ছিল একই সঙ্গে জমি ও গণতন্ত্রের সংগ্রাম, জনসাধারণের কৃষকের আদর্শ সংগ্রাম। পরের প্যারা দেখো, তেলেঙ্গানা অঞ্চলটি আয়তনে ইংল্যান্ডের চেয়ে বড়, এর লোক সংখ্যা প্রায় 1 কোটি। ভারতবর্ষের মানচিত্রের পূর্ব দিকে 8টি তেলুগু ভাষাভাষী জেলা নিয়ে গড়ে উঠেছিল তেলেঙ্গানা অঞ্চল। এই জেলাগুলি হলো ওয়ারাঙ্গল, নালগোন্ডা, মেহবুবনগর, হায়দ্রাবাদ, নিজামাবাদ, করিমনগর ও আদিলাবাদ। তেলেঙ্গানা অঞ্চলের অধিকাংশ ছিল কৃষক সম্প্রদায়ভুক্ত। ইংরেজ আমলে হায়দ্রাবাদ ছিল নিজাম শাসিত একটি দেশীয় রাজ্য। এখানে মূলত মধ্যযুগীয় সামন্ততান্ত্রিক শাসন ব্যবস্থা চালু ছিল। শাসক গোষ্ঠীর প্রধান নিজাম স্বয়ং হায়দ্রাবাদের সমস্ত জমির মালিক ছিলেন। তার নিজস্ব জমি ছিল 1.5 কোটি বিঘা, যাতে চাষ করত 15 লক্ষ ভূমিদাস। এই বিশাল জমি থেকে নিজামের বাৎসরিক আয় ছিল 5 কোটি টাকা। নিজামের নিষ্ঠুর শোষণের বিরুদ্ধে তেলেঙ্গানার চাষিরা বিদ্রোহী হয়ে ওঠে। তারা 1,08,00,000 বিঘা জমি আন্দোলনের মাধ্যমে জমিদার জোরদারদের কবল থেকে মুক্ত করে। পরের প্যারা, তেলেঙ্গানা বিদ্রোহের সূচনা ধরা হয় 1946 খ্রিস্টাব্দের 4 জুলাই নালগোন্ডার জলগাঁও গ্রামে। ওই দিন ডোড্ডি কোমারাইয়া নামে এক কমিউনিস্ট কর্মী জমিদার রামচন্দ্র রেড্ডির গুন্ডা বাহিনীর হাতে নিহত হন। ওই কমিউনিস্ট কর্মী এক গরিব কৃষকের এক চিলতে জমি ওই জমিদারের গ্রাস থেকে রক্ষা করার চেষ্টা করেছিলেন। এই ছিল তার অপরাধ। এরপর আন্দোলন ছড়িয়ে পড়ে বরঙ্গল ও খাম্মাম জেলায়। অন্ধ্র মহাসভা কমিউনিস্ট পার্টি একজোট হয়ে নিজামের বিরুদ্ধে প্রচার শুরু করে। তারা জমিতে বেকার কাটা, বেআইনি খাজনা, জমি থেকে উচ্ছেদ এবং পুলিশের বিরুদ্ধে কৃষক শ্রেণীকে রুখে দাঁড়াবার আহ্বান জানায়। তাদের ডাকে সাড়া দিয়ে হাজার হাজার কৃষক এগিয়ে আসে এবং আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। তেলেঙ্গানা বিপ্লবকে ধ্বংস করতে ব্যর্থ হয়েছিল নিজাম সরকার। নেহরু প্যাটেলের নির্দেশে সেনাবাহিনীর জেনারেল জয়ন্তনাথ চৌধুরীর নেতৃত্বে ভারতীয় বাহিনী 1948 13 সেপ্টেম্বর হায়দ্রাবাদে প্রবেশ করে। 1950 26 জানুয়ারি হায়দ্রাবাদ আনুষ্ঠানিকভাবে ভারতভুক্ত হলে তেলেঙ্গানা আন্দোলন অবসান হয় 1951। পরের প্যারা দেখো, এটি শেষ প্যারা। তেলেঙ্গানা বিপ্লবী প্রথম ভারতের সামন্ততন্ত্রের মূল ঘাঁটি নিজাম শাহীকে ধ্বংস করতে উদ্যত হয়েছিল। তাই এই বিপ্লবকে ভারতের প্রথম বৃহৎ সশস্ত্র কৃষি বিপ্লব বলা চলে। ভারতীয় সমাজের প্রধান চালিকা শক্তি যে কৃষক ও শ্রমিক শ্রেণী তা প্রমাণ করেছিল রক্তাক্ত তেলেঙ্গানা বিপ্লবের সব থেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল এতে সমাজের সব স্তরের কৃষকদের ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল। তেলেঙ্গানার বিদ্রোহ স্বাধীন কৃষক বিদ্রোহ রূপে কৃষক শ্রেণীর মুক্তির সূচনা করেছিল। অধ্যাপক সুনীল সেন লিখেছেন, তেলেঙ্গানা আন্দোলনের বিজয় স্বীকার্য। নিজাম শাসনের অবসান হলো, পুরনো স্বৈরতন্ত্র ধ্বংস হলো, হায়দ্রাবাদ ভারত ইউনিয়নে যোগ দিল। রক্তাক্ত তেলেঙ্গানা বিপ্লব আজও পর্যন্ত ভারতের কৃষক বিদ্রোহের ইতিহাসে
বিশেষত বৈপ্লবিক গণসংগ্রামে এক স্মরণীয় নাম। এখান থেকেই ভারতের গণতান্ত্রিক বিপ্লবের পথ চলা শুরু। তাই রক্তাক্ত তেলেঙ্গানা সংগ্রাম ভারতের জাতীয় মুক্তি সংগ্রামের ইতিহাসে চিরস্মরণীয় ধ্রুব তারার মতো, যা মেলান হবে না কোনোদিন। সুপ্রকাশ রায়ের মতে তেলেঙ্গানার এই সংগ্রাম ভারতের জনগণতন্ত্র স্থাপনের প্রথম প্রয়াস। তো এই ছিল তেলেঙ্গানা আন্দোলনের যে টিকা, তার নোটসখানি, এটি তোমরা কালেক্ট করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এটি খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তোমাদের বাকি যেগুলো প্রশ্ন এখনও বাকি আছে সেগুলো আমি একের পর এক ভিডিও লেকচার ক্লাসের ভিডিও দিয়ে তোমাদের সামনে তার উপস্থাপনা করবো। তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, চ্যানেলের পাশে থাকবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, তোমাদের মতামত নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে।